হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। আজকে আমরা সায়েন্স এনসিইআরটি এক্সাম্পলার এই সলিউশন ক্লাসে আমরা আজকে আলোচনা করতে চলেছি ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজম, অর্থাৎ এই চ্যাপ্টারটার মধ্যে তোমাদের প্ল্যান্ট কিংডম এবং অ্যানিম্যাল কিংডম কভার হবে। তার পাশাপাশি বলবো তোমাদের যাদের অ্যানিম্যাল কিংডম এবং প্ল্যান্ট কিংডম নিয়ে সমস্যা রয়েছে তোমাদের জন্য তিনখানা ভিডিও করানো রয়েছে, অর্থাৎ তিনখানা ক্লাস অলরেডি করানো রয়েছে। সেই ক্লাসগুলো তোমরা দেখে নাও প্লেলিস্টে গিয়ে, তাহলে তোমাদের অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। এর পাশাপাশি বলবো তোমরা যারা নতুন এবং প্রথম আজকে ক্লাস করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখানে প্রতিনিয়ত সম্পূর্ণ বাংলায় হাই কোয়ালিটির জেনারেল সায়েন্সের ক্লাস তোমাদের জন্য ফ্রি অফ কস্ট করানো হয়ে থাকে। এছাড়া যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো তারা টেলিগ্রাম চ্যানেল ডিপি একাডেমি ডিসকাশন গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, তার মাধ্যমে তোমাদের যাবতীয় সমস্যা আমার সঙ্গে ডিসকাস করতে পারো। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। দেখো আজকের প্রথম কোশ্চেন কি এসছে, বলছে নিম্নলিখিতগুলির মধ্যে ভুল বাক্যটি নির্বাচন করো। তাহলে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোন বাক্যটা ভুল রয়েছে সেটা আমাদের নির্বাচন করতে বলেছে। বলছে প্রোটিস্টা এককোষী ইউক্যারিওটিক জীবের অন্তর্গত। তাহলে প্রোটিস্টা এককোষী ইউক্যারিওটিক জীব, এটা একদম ঠিক কথাই বলেছে। হুইটেকার কোষের গঠন এবং পুষ্টির উৎসের উপর ভিত্তি করে জীবজগৎকে 5টি রাজ্যে শ্রেণীবিভক্ত করেছিলেন, একদম ঠিক কথা বলছে। মনেরা এবং প্রতিষ্ঠা উভয়ই স্বভোজী এবং পরভোজী হতে পারে, ঠিক এই কথাটাও ঠিক কথা বলেছে। বলছে মনেরার সুগঠিত নিউক্লিয়াস আছে। তাহলে মনেরা পর্বের প্রাণী যারা তাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, সেই জন্যে আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে ভুল। অর্থাৎ অপশন ডি যেহেতু এখানে ভুল, তাই আমাদেরকে বলছে ভুল বাক্যটি নির্বাচন করতে, তাই ক্ষেত্রে মনেরার সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জল সংবহনের জন্য বিশেষ ধরনের কলা উপস্থিত আছে? তাহলে কোনটার জল সংবহনের জন্য বিশেষ ধরনের কলা উপস্থিত আছে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তাহলে তোমরা জানো যে থ্যালোফাইটা এবং ব্রায়োফাইটা এদের মধ্যে কিন্তু জল সংবহনের জন্য কোনো রূপ কলা উপস্থিত থাকে না, কিন্তু টেরিডোফাইটা এবং জিমনোস্পার্ম এই দুটোর মধ্যে জল সংবহনের জন্য একটি বিশেষ ধরনের ওয়াটার সার্কুলেটরি সিস্টেম উপস্থিত থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল 3 and 4। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বীজ উৎপাদন করতে পারে? অর্থাৎ বীজ উৎপাদন করতে পারে মানে প্রথমে বুঝতে হবে সেটা একটা সপুষ্পক উদ্ভিদ, কারণ সপুষ্পক উদ্ভিদ না হলে ফুল উৎপন্ন হবে না, আর ফুল উৎপন্ন না হলে পারে কিন্তু সেখানে বীজ উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ হিসেবে এখানে দেখো জিমনোস্পার্ম রয়েছে, তাহলে জিমনোস্পার্ম এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রকৃত মাছ? অর্থাৎ কোনটা একমাত্র এর মধ্যে প্রকৃত মাছের উদাহরণ? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ডগফিশ। ডগফিশ হচ্ছে একটা প্রকৃত মাছ। এর মধ্যে দেখো এই যে স্টারফিশ রয়েছে এ হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণী। সিলভারফিশ যে রয়েছে সে হচ্ছে অর্থোপোডা পর্বের প্রাণী। জেলিফিশ এ হলো কোলেন্টোরেটা পর্বের অন্তর্গত একটি প্রাণী। তাহলে এরা কেউই কিন্তু মাছ পর্বের বা ফিশ যে রয়েছে সেই পর্বের অন্তর্গত প্রাণী না, একমাত্র ডগফিশ যে ফিশিস পর্বের অন্তর্গত প্রাণী। তাহলে আবার আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে কেবলমাত্র সমুদ্রেই পাওয়া যায়? অর্থাৎ যে প্রাণীটা কেবলমাত্র সমুদ্রেই থাকে, তাছাড়া আদার্সওয়াইজ অন্য জায়গায় পাওয়া যায় না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পরিফেরা, একে যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে, জলেও পাওয়া যায় স্থলেও পাওয়া যায়। মোলাস্কা এদের জলস্থলে উভয় জায়গায় পাওয়া যায়, অর্থাৎ জলস্থলে বলতে সমুদ্রেও পাওয়া যায়, আবার আমাদের কোথায় সেটা হচ্ছে নদীতেও পাওয়া, সমুদ্রের নোনা জলেও পাওয়া যায় এবং নদীর মিষ্টি জলেও পাওয়া যায়।
তো মাছ, এগুলো প্রত্যেকটাকেই আমরা সব জায়গায় পেয়ে থাকি, কিন্তু একাইনোডার্মাটা একমাত্র প্রাণী যাকে কেবলমাত্র আমরা সমুদ্রেই পেতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, হচ্ছে একাইনোডার্মাটা। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন আসছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মুক্ত সংবহন তন্ত্রে উপস্থিত আছে? অর্থাৎ এই যে প্রাণীগুলো বলে দিয়েছে, প্রাণীর পর্বগুলো বলে দিয়েছে, এর মধ্যে কোনটার মুক্ত সংবহন তন্ত্র আছে সেটা আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অর্থোপোডা, এই যে পর্ব রয়েছে এদের, এবং সেই সঙ্গে মোলাস্কা, এই দুটো পর্বের প্রাণী যারা, তাদের ক্ষেত্রে আমরা মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাই। আর অ্যানিলিডা অ্যান্ড কোলেন্টোরেটা, এদের ক্ষেত্রে আমরা বদ্ধ সংবহন তন্ত্র দেখতে পাবো। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1 and 2, যেটা অপশন এতে রয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে কোনটি পূর্ণ রক্তপূর্ণ সিলোম উপস্থিত থাকে? তাহলে রক্তপূর্ণ সিলোম উপস্থিত থাকে, এই বৈশিষ্ট্যটা যাদের মধ্যে দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের অর্থোপোডা পর্বের প্রাণী, তাদের মধ্যে রক্তপূর্ণ সিলোম উপস্থিত আছে, এই বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে এলিফ্যান্টিয়াসিস সংগঠিত হয় ড্যাশের দ্বারা। তাহলে এলিফ্যান্টিয়াসিস এটা এক ধরনের রোগ, তাহলে এই রোগটা সংগঠিত হয় কিসের মাধ্যমে? মনে রাখবে এই রোগটা সংগঠিত হয় গোলকৃমির মাধ্যমে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেরুদণ্ডী প্রাণীর একটি সাধারণ বৈশিষ্ট্য? তাহলে মেরুদণ্ডী প্রাণীর একটা সাধারণ বৈশিষ্ট্য কি রয়েছে? মেরুদণ্ডী প্রাণীদের কিন্তু নোটোকর্ড উপস্থিত থাকবে, এটা সমস্ত মেরুদণ্ডী প্রাণীর একটা সাধারণ বৈশিষ্ট্য। নিম্নলিখিত পর্বগুলির মধ্যে কোন পর্বের প্রাণীদের দেহে আঁশ উপস্থিত থাকে? তাহলে আঁশের উপস্থিতি আমরা দেখতে পাবো মাছের দেহে এবং সরীসৃপের দেহে। মাছ এবং সরীসৃপ এদের দেহে কিন্তু আঁশ উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন, ভুল বাক্যটি নির্বাচন করো। বলছে পাখি উষ্ণ রক্তের, ডিম পাড়া এবং 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডযুক্ত প্রাণী। একদম ঠিক কথা বলেছে, পাখি ডিম পাড়ে, এদের রক্ত উষ্ণ প্রকৃতির এবং এদের 4টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, ঠিক কথা বলেছে। পাখির দেহে পালক দ্বারা আবৃত থাকে, অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে এবং ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায়, এটাও ঠিক কথা বলেছে। বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী সন্তান প্রসব করে, এটাও ঠিক কথা বলেছে। বলছে মাছ, উভচর এবং সরীসৃপ এরা ওভিপোরাস প্রাণী। তো এখানে দেখো মাছ, উভচর এবং সরীসৃপ এরা বলছে ওভিপোরাস প্রাণী, এই বাক্যটা সঠিক নয়। কেন সঠিক নয়? কিছু মাছ আছে যারা ভিভিপোরাস। ভিভিপোরাস আর ওভিপোরাসের মধ্যে পার্থক্য, ভিভিপোরাস হচ্ছে যারা সন্তান প্রসব করে তাদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে ভিভিপোরাস। আর ওভিপোরাস বলা হয় যারা ডিম উৎপন্ন করে এবং সেই ডিম মাতৃদেহের বাইরে বিকশিত হয়ে তা থেকে সন্তান উৎপন্ন হয়। তাহলে মাছের ক্ষেত্রে বেশ কিছু মাছ রয়েছে তারা ভিভিপোরাস হিসাবে কাজ করে, আবার কিছু মাছ আছে যারা ওভিপোরাস। ঠিক আছে, আবার যারা যে সমস্ত উভচর রয়েছে, অ্যাম্ফিবিয়ান রয়েছে, অ্যাম্ফিবিয়ানরা কিন্তু এদের দেহে কিন্তু বহিঃনিষেক প্রক্রিয়া ঘটে, অর্থাৎ এদের ডিম পাড়ে এবং এদের যে নিষেক প্রক্রিয়া সেটা দেহের বাইরে, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন প্রক্রিয়া সেটা দেহের বাইরে সম্পন্ন হয়। তাহলে উভচর যে সে ওভিপোরাস বা ভিভিপোরাস কোনোটার মধ্যেই পড়ে না। আর যে সরীসৃপ তারা হচ্ছে ওভিপোরাস প্রাণী, তারা ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা ফোটে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বলেছে তিনটেই ওভিপোরাস, কিন্তু আমরা দেখছি উভচর কিন্তু ওভিপোরাসের মধ্যে পড়ে না, তাই জন্য এই বাক্যটা এখানে ভুল। নেক্সট কোশ্চেন, টেরিডোফাইটার পর্বের অন্তর্গত উদ্ভিদ দেহে উপস্থিত থাকে না। তাহলে টেরিডোফাইটার কোন জিনিসটা উদ্ভিদ থাকে না? তাহলে টেরিডোফাইটা হলো এক ধরনের আমাদের অপুষ্পক উদ্ভিদ, সেই কারণে টেরিডোফাইটার ফুল উপস্থিত থাকবে না। নেক্সট, পরিফেরা পর্বের অন্তর্গত প্রাণীটি চিহ্নিত করো। তাহলে পরিফেরা মানে যাদের দেহে অসংখ্য ছিদ্র আছে তাদেরকে পরিফেরা বলে। তাহলে এখানে যেগুলো দিয়েছে তার মধ্যে হচ্ছে স্পঞ্জিলা বা স্পঞ্জ, তার দেহে আমরা দেখতে পাই প্রচুর ছিদ্র থাকে, তাহলে এটাই হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্গত একটা প্রাণী। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলে বসবাসকারী প্রাণী নয়? তাহলে জলে বসবাসকারী প্রাণী নয় কোনটি? দেখো হাইড্রা, জেলিফিশ, প্রবাল প্রত্যেকেই কিন্তু জলে বসবাস করে, কিন্তু ফাইলেরিয়া
এটা কিন্তু জলে বসবাস করে না, এটা হচ্ছে এক ধরনের জীব যেটা কিনা গোলকৃমির দেহে পরজীবী হিসাবে অবস্থান করে এবং গোলকৃমি মানুষের দেহে পরজীবী হিসাবে বসবাস করে এবং ফাইলেরিয়া থেকেই এলিফ্যান্টিসিস রোগটির কিন্তু সৃষ্টি হয়। নেক্সট, উভচর প্রাণীদের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উপস্থিত থাকে না? তাহলে উভচর প্রাণীদের কোনটি উপস্থিত থাকে না? উভচর প্রাণীদের দেহে তিনটি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখতে পাই। ফুসফুস অথবা ফুলকা দুটোই উপস্থিত থাকে। যখন বাচ্চা অবস্থায় থাকে তখন ফুলকা থাকে, বড় হয়ে গেলে পরে তাদের মধ্যে ফুসফুস দেখা যায়। এদের মিউকাস গ্রন্থি থাকে। তাহলে এদের থাকে না যেটা, সেটা হচ্ছে আঁশ। যে সমস্ত জীবদেহে নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণু উপস্থিত থাকে না তাদেরকে কি বলে? যে সমস্ত জীবদেহে নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণু উপস্থিত থাকে না তারা হলো সায়ানোব্যাকটেরিয়া এবং আর্কিওব্যাকটেরিয়া। এদের দেহে কিন্তু নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণু উপস্থিত থাকে না। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জীবেদের শ্রেণীবিন্যাসের মাপকাঠি নয়? অর্থাৎ জীবেদের যে শ্রেণীবিন্যাস করা হয়েছিল তার একটা বিশেষ কিছু মাপকাঠির উপর ভিত্তি করে কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছিল, যে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তাদেরকে ভাগ করা হয়েছিল। তো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তার মাপকাঠি নয়? বলছে জীবের দেহের গঠন, অবশ্যই দেহের গঠনের উপর ভিত্তি করা ছিল। নিজেদের খাদ্য তৈরি করার ক্ষমতা, সেটাকেও দেখা হয়েছে। পর্দা আবৃত নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণু, এই তিনটে জিনিসই মাপকাঠির মধ্যে ছিল। কিন্তু উদ্ভিদের উচ্চতা এটা কোনো মাপকাঠির মধ্যে পড়ে না, এটার ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়নি। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পোটোকর্ডাটার বৈশিষ্ট্য নয়? পোটোকর্ডাটা পর্বের যে সমস্ত প্রাণী রয়েছে তাদের বৈশিষ্ট্য নয় কোনটা? এদের দেহে নোটোকর্ড উপস্থিত থাকে, দ্বিপাক্ষীয় প্রতিসাম্য এবং সিলোম উপস্থিত থাকে। এদের সংবহনতন্ত্র উপস্থিত, কিন্তু সন্ধিপদ এদের মধ্যে দেখতে পাওয়া যায় না। তাহলে এই সন্ধিপদ আমরা দেখতে পাবো অর্থোপোডা পর্বের যে সমস্ত প্রাণী রয়েছে তাদের মধ্যে এই সন্ধিপদ উপস্থিত থাকে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন, একাইনোডার্মাটার গমন অঙ্গ কোনটি? তাহলে একাইনোডার্মাটা পর্বের যে প্রাণী রয়েছে তাদের গমন অঙ্গ যেটা, সেটা হচ্ছে টিউব ফুট। টিউব ফুডের মাধ্যমে এরা হচ্ছে তাদের গমন কার্য সম্পন্ন করে। প্রবাল হয়, তাহলে প্রবাল এক ধরনের কি? প্রবাল বলছে পরিফেরা এবং কঠিন কোনো বস্তুর সঙ্গে যুক্ত থাকে না। নিডারিয়া এবং এককভাবে অবস্থান করে। প্রবাল হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্গত না, নিডেরিয়া পর্বের অন্তর্গত প্রাণী। তাই পরিফেরা যেটা আছে সেটা প্রথমে বাদ দিয়ে দাও, দুটোতে আছে বাদ দিয়ে দিলাম। এবার নিডেরিয়া দুটো আছে, সেই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। বলছে একটা এককভাবে অবস্থান করে, একটা কলোনি গঠন করে অবস্থান করে। মনে রাখবে প্রবাল হচ্ছে নিডেরিয়া পর্বের প্রাণী এবং এরা কলোনি গঠন করে একসঙ্গে সকলে মিলে বসবাস করে, সেই জন্য অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কে জীবজগতের বিজ্ঞানসম্মত নামকরণের পদ্ধতি চালু করেন এবং যাকে দ্বিপদ নামকরণের জনকও বলা হয়ে থাকে? তিনি হলেন ক্যারোলাস লিনিয়াস। নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কাদের দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে? তাহলে দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আমরা যাদের দেখতে পাবো তারা হলো মাছ। এদের হচ্ছে দুটো প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে। কুমির পাখি এদের সকলের রয়েছে চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। উভচর প্রাণী যারা তাদের মধ্যে আমরা দেখতে পাবো তিনটি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। আর যারা হচ্ছে সরীসৃপ জাতীয় প্রাণী রয়েছে তাদের মধ্যে দুটো হচ্ছে অলিন্দ থাকে এবং নিলয়টা অসম্পূর্ণভাবে বিভাজিত, অর্থাৎ অসম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায় সরীসৃপ। তার মধ্যে কুমির হচ্ছে ব্যতিক্রম, যার হচ্ছে চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়। নিম্নলিখিতগুলির মধ্যে কোন প্রাণীর সমগ্র দেহ তরুণ অস্থি দ্বারা গঠিত? তাহলে তরুণ অস্থি দ্বারা গঠিত থাকে কোন প্রাণী? মনে রাখবে হাঙর, তাদের দেহ সমগ্র অংশ তরুণ অস্থি দ্বারা গঠিত। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যানেলিডা পর্বের প্রাণী নয়? তাহলে অ্যানেলিডা পর্বের প্রাণী যেটা নয় সেটা কিন্তু মনে রাখবে অর্চিন। নেরিস, কেঁচো, জোক এরা প্রত্যেকে কিন্তু অ্যানেলিডা পর্বের অর্থাৎ অঙ্গুরিমল পর্বের প্রাণী, কিন্তু অর্চিন যে সে কিন্তু এই পর্বের প্রাণী নয়। সিস্টেমা নেচুরি বইটি কে লিখেছিলেন? মনে রাখবে বইটি লিখেছিলেন ক্যারোলাস লিনিয়াসের লেখা একটি বই। কার্ল ভন লিন বিজ্ঞানের কোন শাখার সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে কার্ল ভন লিন তিনি বিজ্ঞানের যে শাখার সঙ্গে যুক্ত ছিলেন সেটা হচ্ছে ট্যাক্সোনমির সঙ্গে যুক্ত ছিলেন। নিম্নলিখিত কোন পর্বের প্রাণীর
প্রকৃত অঙ্গ অনুপস্থিত থাকে, অর্থাৎ রিয়েল অর্গান থাকে না, অর্থাৎ প্রকৃত অঙ্গ থাকে না, সেগুলো ছদ্ম অঙ্গ থাকে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোলেন্টোরেটা। কোলেন্টোরেটা পর্বের যে প্রাণী রয়েছে তাদের দেহে কিন্তু আমরা কোনো প্রকৃত অঙ্গ দেখতে পাবো না। শক্ত ক্যালসিয়াম কার্বনেটের আবরণ দ্বারা কোন পর্বের প্রাণীর দেহ আবৃত থাকে? তাহলে শক্ত ক্যালসিয়াম কার্বনেটের আবরণ দ্বারা যে সমস্ত পর্বের প্রাণীদের দেহ আবৃত থাকে সেই সমস্ত প্রাণীগুলো হচ্ছে একাইনোডার্মাটা, যাদেরকে কণ্ঠস্থকী প্রাণী বলা হয়ে থাকে। ট্যাক্সোনমি অনুযায়ী গোত্র কোন দুটির মাঝে অবস্থিত? তাহলে গোত্র কোন দুটির মাঝে অবস্থিত? আমরা যদি ট্যাক্সোনমি অনুযায়ী দেখি, সব থেকে বড় হচ্ছে রাজ্য, রাজ্যের পর রয়েছে পর্ব, পর্বের পর হচ্ছে শ্রেণী, শ্রেণীর পর আছে বর্গ, তারপরে গোত্র, গণ এবং সবচাইতে ছোট যেটা হচ্ছে প্রজাতি। এবার আমাদেরকে জানতে চেয়েছে সেটা হচ্ছে গোত্র, এই গোত্র কোন দুটির মাঝে অবস্থান করে? তাহলে গোত্র অবস্থান করছে বর্গ এবং গণ এই দুটির মাঝে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, বর্গ এবং গণ। এই যে হায়ারকিটা রয়েছে, এই হায়ারকিটা কিন্তু তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন এইভাবে তুলে দিতেই পারে। দ্য অরিজিন অফ স্পিসিস বইটি কে লিখেছিলেন? দ্য অরিজিন অফ স্পিসিস এই বইটি যিনি লিখেছিলেন তার নাম হলো ডারউইন। ডারউইনের লেখা বই দ্য অরিজিন অফ স্পিসিস। আজকের এই ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজম এই চ্যাপ্টার থেকে এই কটা কোশ্চেনই ছিল। তোমরা অনেকেই বলছো যে বইতে অনেক কোশ্চেন রয়েছে, আমি কম করে কোশ্চেন করাচ্ছি। বিষয়টা সেটা নয়, দেখবে এমসিকিউ কোশ্চেনের সংখ্যা যেগুলো রয়েছে, মোটামুটি যে কটা এমসিকিউ কোশ্চেন আছে যেগুলো গুরুত্বপূর্ণ, সেই সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো বেশিরভাগটাই আমি কিন্তু এই ক্লাসের মধ্যে কভার করে দিচ্ছি। আর বাদবাকি যে কোশ্চেনগুলো রয়েছে, একটা চ্যাপ্টারে 30টা 40টার কাছেও কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো কি রয়েছে দেখবে, সেগুলো হচ্ছে বড় কোশ্চেন, অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন যেগুলো ডেসক্রিপটিভ ভাবে লিখতে হয় সেই সমস্ত কোশ্চেন রয়েছে, যেগুলো তো উত্তর করিয়ে তোমার আশা করছি এই পরীক্ষাতে ওই ধরনের কোশ্চেন তোমাদের আসবে না, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার দেওয়ার মতন কোশ্চেন আসবে না, সেই সমস্ত ডেসক্রিপটিভ কোশ্চেন আমি করাচ্ছি না। তার মধ্যে থেকেও যদি কোনো চ্যাপ্টারে দেখা যাচ্ছে যে ম্যাচিং আছে, সেই ম্যাচিংটাকে তুলে করিয়ে দিচ্ছি। কোনো জায়গায় যদি কোনো ডায়াগ্রাম থাকে, সেই ডায়াগ্রামটাকেও কিন্তু করিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া বাদবাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা কোনো ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে যাচ্ছি না, আমরা এমসিকিউ পরীক্ষা দিতে যাচ্ছি। সেই জন্যে তোমাদের বলবো যেটুকু করিয়ে দেওয়া হচ্ছে সেইটুকু জিনিস ভালো করে বুঝে নাও, এবং তার পাশাপাশি যে থিওরি ক্লাসগুলো আছে সেইগুলো ফলো করো, তাহলেই তোমাদের সমস্ত কিছু সম্পন্ন হয়ে যাবে এবং সমস্ত ভাবেই তোমাদের জেনারেল সায়েন্স কমপ্লিট হয়ে যাবে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারলে। সেই জন্যে দেখো এখানে তোমাদের সমস্ত একেবারে ক্লাসের ডিটেলস দেওয়া রয়েছে, যে ক্লাসগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবে, যার মাধ্যমে তোমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাসগুলো করে নিতে পারবে। এছাড়া বলবো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং যদি নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখানে তোমরা সর্বদা হাই কোয়ালিটির জেনারেল সায়েন্সের ক্লাস করতে পারবে। এবং এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তোমাদের বলবো অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থাকো, সকলকে গুড বাই।